একটা বিধান বা নিয়মের সমষ্টি যা কোনো রাষ্ট্র বা কর্তৃপক্ষ দ্বারা প্রণীত বা বলবৎযোগ্য এবং এই আইন পালনের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং শুধু শান্তি শৃঙ্খলাই বজায় থাকবে না, রাজনৈতিক স্থিতিশীলতা আপনার বজায় থাকবে এবং কি বিচারকরা আপনার ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আইন এবং আইন বিজ্ঞানের মধ্যে সম্পর্কটা কি এবং এর মধ্যে কিছু পার্থক্য আছে কিনা, এটা হচ্ছে বর্তমান প্রশ্ন। যে আইন এবং আইন বিজ্ঞানের মধ্যে মূল যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি এবং এর কোনো পার্থক্য আছে কিনা দেখেন। তাহলে আইন অর্থাৎ হচ্ছে ল, আর আইন বিজ্ঞান মানে হচ্ছে জুরিসপ্রুডেন্স। এই দুইটা শব্দ আপনার একই রকম, জিনিসটা কিন্তু একই, কিন্তু কিছু বিষয়ে এর আপনার যথেষ্ট পার্থক্য আমরা অনুধাবন করতে পারি। কি কি পার্থক্যগুলো দেখেন। সংজ্ঞাগত পার্থক্য: আইন হলো সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্র কর্তৃক নির্ধারিত বাধ্যতামূলক নিয়মাবলী, যেটা আপনাকে পালন করতেই হবে এবং আপনি যদি এটি পালন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার শাস্তির ব্যবস্থা আছে। আর আপনার আইন বিজ্ঞান হচ্ছে আইনের তাত্ত্বিক বা দার্শনিক বিশ্লেষণ, ঠিক আছে, আইনের দ্বারা তাত্ত্বিক বা দার্শনিক বিশ্লেষণ, এবং এটা আইন কেন তৈরি হয়েছে, কিভাবে কাজ করে, কেন আসছে, কোত্থেকে আসছে, আইন সম্পর্কে কে কি বলছে, এইগুলোর উপর ভিত্তি করা হয়। অর্থাৎ আর জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান একটা বিশ্লেষণ, অর্থাৎ আইনের একটা বৃহৎ বিশ্লেষণ যে আছে সেইটাই হচ্ছে জুরিসপ্রুডেন্স আলোচনা করে থাকে। আর আইন হচ্ছে আপনার কি রাষ্ট্র কর্তৃক প্রণীত এমন একটা নিয়ম বা বিধান যেটা আপনাকে মানতেই হবে, যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কঠিন শাস্তির বিধান করা হয়েছে। আইনের প্রকৃত চরিত্র কি? আইন হলো কি ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্রয়োগযোগ্য একটি ব্যবসা। আর আইন বিজ্ঞান হলো আইনের গভীর দার্শনিক বা আপনার নৈতিক বা ঐতিহাসিক যে ভিত্তি, সেই ভিত্তির ব্যাখ্যা। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর কি বলা হয়েছে? উদ্দেশ্য। আইন হচ্ছে জনগণের আচরণ নিয়ন্ত্রণ, শাস্তি প্রদান। আইনের মাধ্যমে আপনার জনগণের আচরণটা কেমন হতে পারে, অর্থাৎ তাদের শাস্তিটা কেমন হতে পারে, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপনাকে কি কি রুলস পালন করতে হবে, এই সব জিনিসই হচ্ছে আপনার আইনের মাধ্যমে আপনি জানতে পারবেন। অপরদিকে আইন বিজ্ঞানের মাধ্যমে আপনি দার্শনিক, নৈতিক এবং ঐতিহাসিক যে ভিত্তিগুলা, সেই ভিত্তির ব্যাখ্যা সম্পর্কে আপনি সঠিক ধারণা পাবেন। বুঝতে পারছেন? তার মানে আমরা কি দেখতেছি, দুইটা কিন্তু দুই জিনিস। আচ্ছা, ক্ষেত্রটা দেখেন। আইন হচ্ছে নির্দিষ্ট, যেমন আপনার ফৌজদারি আইন, তারপর হচ্ছে দেওয়ানি আইন, সাংবিধানিক আইন, এছাড়া আপনার আরো অনেক আইন আছে, যেমন স্পেশাল পাওয়ার অ্যাক্ট, দ্রুত বিচার ট্রাইব্যুনালের যে আইনগুলো, তারপর হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন, মানি লন্ডারিং আইন। হ্যাঁ, এই যে বিষয়গুলো, অর্থাৎ আইন আপনার নির্দিষ্ট ভাবে কি উল্লেখ করা আছে যে কোন জায়গায় আপনার কোত্থেকে আপনি কি জানতে পারবেন, এই জিনিসগুলো আপনার নির্দিষ্ট ভাবে উল্লেখ করা আছে, যেটা নাকি আপনি শুধুমাত্র আইনের মাধ্যমেই জানতে পারবেন। আর আইন বিজ্ঞানের বিষয়টা হচ্ছে আপনার এখানে কোনো নির্দিষ্ট কিছু নাই যেটা আপনার উল্লেখ করা থাকবে। এই জায়গায় আপনি শুধুমাত্র নীতিগত যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যা সম্পর্কে ভালো মতো ধারণা পাবেন। কি বললাম? আইন হচ্ছে আপনার এমন একটা বিষয় যেটার মাধ্যমে নাকি আপনি কোনো একটা স্পেসিফিক যে বিষয়, সেই বিষয়টা সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারবেন। যেমন ফৌজদারি আইন থেকে আমরা ফৌজদারি অর্থাৎ ক্রিমিনাল যে বিষয়বস্তু, সেই ক্রিমিনাল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবো। আর আপনার যে দেওয়ানি আইন, সেই দেওয়ানি আইন থেকে আমরা দেওয়ানি মামলার যে বিষয়বস্তু, অর্থাৎ আপনি যদি কোনো একটা জমি সংক্রান্ত বিষয় থেকে আপনার যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ আপনার জায়গা নিয়ে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন, কিভাবে কি করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ দুইটা দুই জিনিস। কারো কোনো সমস্যা আছে? এতটুকু পর্যন্ত যে আলোচনা করলাম, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপর দেখেন আইন
কোথায় প্রয়োগযোগ্য আর আইন বিজ্ঞানটা কোথায় প্রয়োগযোগ্য, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আইন হচ্ছে আদালতের মাধ্যমে সরাসরি প্রয়োগযোগ্য। কি বললাম? আইন আদালতের মাধ্যমে আপনার সরাসরি প্রয়োগযোগ্য, কিন্তু আইন বিজ্ঞান আপনার আদালতে সরাসরি প্রয়োগযোগ্য না। এই আইন বিজ্ঞানটা সাধারণত বিচারকরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। কি বললাম? বিচারকরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করে। বুঝতে পারছেন? আচ্ছা, সময় দেওয়া আপনারা। আমরা একটু অপেক্ষা করি, 2 মিনিট অপেক্ষা করি নেওয়ার জন্য। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, তাহলে এই হচ্ছে আইনের প্রয়োগ। তার মানে আইনটা হচ্ছে সরাসরি আদালতের মাধ্যমে প্রয়োগযোগ্য। অর্থাৎ আপনার যদি সিভিল মেটার নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনার সিভিলের যে আদালত আছে সেই আদালতে আপনি যাবেন। তারপর আপনার ক্রিমিনালের কোনো বিষয়বস্তু নিয়ে প্রবলেম হলে আপনি ক্রিমিনাল যে আদালত আছে সেখানে যাবেন। আপনার যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালের প্রয়োজন হয় সেক্ষেত্রে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে আমাদের, সেই জায়গায় আপনি যাবেন। অর্থাৎ আদালতের মাধ্যমে আইনটা আপনার প্রয়োগযোগ্য। ঠিক আছে? এই কিন্তু আপনার আইন বিজ্ঞানটা সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য না। আইন বিজ্ঞানটা শুধুমাত্র বিচারক যারা আছেন, আমাদের বিচারক মহোদয়, সেই বিচারকরা আপনার বিচার করার ক্ষেত্রে কি বিচার করার ক্ষেত্রে আপনার এটা ব্যবহার করে থাকে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ দুইটা আপনার জিনিস। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, গেল। এরপরে কি বলা হচ্ছে? উৎস। উৎসটা কি? কোত্থেকে এই আইনের সৃষ্টি? আইনটা আসছে হচ্ছে সংসদ থেকে, আদালতের বিভিন্ন রায়, সংবিধান, তারপর বিভিন্ন নিয়ম কানুন, রীতিনীতি, প্রথা, এখান থেকে। যেমন দেখেন, ফৌজদারি কার্যবিধি আপনার তৈরি হয়েছে 1898 সালে। 1898 সালে আপনার ফৌজদারি কার্যবিধি প্রয়োগ ছিল একরকম, আর বর্তমানে 2025 সালে এসে প্রয়োগ হচ্ছে আরেক রকম, তাই না? ওই সময় 50 টাকা মানে হচ্ছিল বর্তমান সমাজে 50,000 টাকা। সরি, মানে 50 টাকা মানে এখনকার আপনার 50,000 টাকা। 50 লাখ। আমি সেটা বলি নাই, শেষ করি নাই, শেষ করতে দেন। আর এখন আপনি কি ওই 50 টাকা কি ধরে যদি আপনার মানে বিচারকরা যদি রায় দেয় তাহলে কি সেটা হবে? হবে না। এই কারণে কিন্তু আইনটাকে সংশোধন করে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? সেই জন্য এটাকে সংশোধন করা হয়েছে। এখন যেমন আমরা ফৌজদারি কার্যবিধিতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আগে মাত্র কত টাকা জরিমানা করতে পারতেন? শুধুমাত্র আগে তিনি 10,000 টাকা জরিমানা করতে পারতেন, যে জিনিসটা এখন আপনার পরিবর্তন হয়ে আনা হয়েছে কত টাকা? পরিবর্তন হয়ে 5 লাখ টাকায় আনা হয়েছে। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট পারতেন হচ্ছেন কত? আপনার 3,000, যে জিনিসটা এখন পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে কততে? 3 লাখ টাকায়। এই যে বিষয়টা,
এটা হচ্ছে আপনার কালক্রমে বিভিন্ন প্রথা, রীতিনীতি, হ্যাঁ, নিয়ম কানুন এসবের উপর ভিত্তি করে আইনগুলো গঠন হয় কালক্রমে যখন যখন প্রয়োজন হয়েছে। যেমন দেখেন এই যে আপনার কি যেন বলে তামাদি আইন। তামাদি আইন কিন্তু আপনার একদিনে তৈরি হয়নি, বিভিন্ন মামলা গঠন করা হয়। অর্থাৎ আপনার যখন আমাদের সিভিল মামলা দায়ের করতে যায়, তো আগে আমাদের সিভিল ল যেটা সেটা তৈরি হয়। সিভিল ল এর পরে হচ্ছে আমাদের এই যে যখন দেখলো যে কোথায় কখন কি করব না করব, মানে কত দিনের মধ্যে মামলা করব, মামলা ঠিকঠাক মতো সময় টাইম লিমিটেশনটা না থাকার কারণে আপনার অনেকে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আদালতও এই ক্ষেত্রে হিমশিম খায় যাচ্ছে বিচার করতে। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা কি করা হয়েছে, এই জিনিসটা আপনার কালক্রমে আস্তে আস্তে 1700 সাল থেকে, অর্থাৎ খুব সম্ভবত মনে হয় 1793 সাল, আমি আপনাদেরকে পড়াইছিলাম এখন মনে আসছে না, যাই হোক 1793 সাল থেকে আপনার এই আইনটা প্রণয়ন শুরু হয়। ধীরে ধীরে আস্তে আস্তে ফাইনালি 1908 গিয়ে এটা কার্যকারিতা পায়। তো এটাই বুঝাচ্ছে যে এই আইনটা কালক্রমে বিভিন্ন রীতিনীতি, প্রথা, সংবিধান, আদালতের বিভিন্ন আপনার মামলার রায় থেকে আনা হয়েছে। যেমন মৃত্যুদণ্ডের একটা বিষয়, দণ্ডবিধিতে আপনার আগে 1860 সালে একদম সর্বপ্রথম 1860 সালে মৃত্যুদণ্ড বলতে কি দেওয়া ছিল, যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কি দেওয়া ছিল, যাবজ্জীবন কারাদণ্ড বলতে দেওয়া হয়েছিল যে একদম আমৃত্যু, যতদিন পর্যন্ত আসামি জীবিত থাকবে ততদিন পর্যন্ত সে কি করবে, যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ কারাদণ্ডবাসে থাকবে। কিন্তু পরবর্তীতে এটা আপনার পরিবর্তন করা হয় একটা মামলার রায়ের মাধ্যমে। সেটা কোন মামলা? আতাউর রহমান মৃধা ভার্সেস বাংলাদেশ। এই যে মামলাটা, এই মামলার মাধ্যমে কি করা হয়, এই মামলার মাধ্যমে রায় দেওয়া হয় যে এখন থেকে আপনার এই যাবজ্জীবন কারাদণ্ড বলতে বলা হচ্ছে 30 বছরের কারাদণ্ড, অর্থাৎ যেই দিন থেকে তিনি দণ্ডিত হইলেন সেই দিন থেকে পরবর্তী 30 বছর পর্যন্ত তাকে জেল খাটতে হবে। কিন্তু যদি আপনার বিচারক পাশে সুন্দর করে লিখে দেন যে না, সে আমৃত্যু কারাদণ্ড দেয়া হলো তাকে, তখন সেক্ষেত্রে সে যে কয়দিন বাঁচে, সেটা হতে পারে 20 বছর, হতে পারে 14 বছর, 30 বছর, 40 বছর, যে কয়দিন বাঁচে আর কি, সেটা দেওয়া হয়েছে। তাহলে এটাই বলা হয়েছে বিভিন্ন আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আপনার আইনটা তৈরি হয়েছে। আর আইন বিজ্ঞানটা আসছে কোত্থেকে? আইন বিজ্ঞান আসছে বিভিন্ন চিন্তাবিদ, দার্শনিকের বিশ্লেষণ, ঠিক আছে, ওনাদের মধ্য থেকে, তারপর বিভিন্ন তথ্য উপাত্ত, এইসব থেকে আপনার আইন বিজ্ঞানের সৃষ্টি। তাহলে আইন বিজ্ঞানটা কবে সৃষ্টি হলো? আইন বিজ্ঞান মূলত আসলে আইন বিজ্ঞানটা হচ্ছে কি জানেন, যে আপনি যখন আইনের প্রয়োগ করতে যাবেন সেই ক্ষেত্রে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তখন আপনি এই আইন বিজ্ঞানের সহযোগিতা নিতে পারবেন। যেমন এই যে দেখেন, আমরা যখন কোনো একটা ফৌজদারি মামলার বিচার করব, বা ধরেন ফৌজদারি মামলার যখন আমরা মামলা ফাইলিংই বা করতে যাব, তখন সেই ক্ষেত্রে আমাদের কোনো একটা সমস্যা যদি আসে, সেই ক্ষেত্রে আমরা কোন বইয়ের সহযোগিতা নেই, কোন লয়ের সহযোগিতা নিই? আমরা তখন ফৌজদারি কার্যবিধির সহযোগিতা নিই। ঠিক তেমনি ভাবে আমরা যখন কোনো একটা দেওয়ানি মামলা দায়ের করব, দেওয়ানি মামলার বিচার করব, সেই ক্ষেত্রে আমরা কি করি, একটা দেওয়ানি কার্যবিধির সহযোগিতা নিই। তেমনি ভাবে যখন বিচারকরা আপনার রায় প্রদান করবে, রায় প্রদান করার পর সময় তারা যখন কোনো সমস্যার সম্মুখীন হবে, তখনই তারা আইন বিজ্ঞানের সহযোগিতা নিবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আইন বিজ্ঞানের সহযোগিতা মানে কি আইন বিজ্ঞান আলাদা কিছু? না, আসলে বিষয়টা হচ্ছে আইন বিজ্ঞান, এই যে আমরা বিভিন্ন ল, বিভিন্ন বই, বিভিন্ন পুস্তক যে আমরা সহযোগিতা নেই, হ্যাঁ, এই সবগুলাকেই আপনার আইন বিজ্ঞানের একটা অংশ বলা হয়। অর্থাৎ যতগুলো ল, যতগুলো আইন আমরা পড়ি, আইন সম্পর্কিত বই আমরা পড়ি, সেই সবগুলাই হচ্ছে আইন বিজ্ঞানের এক একটা অংশ। বুঝতে পারছেন? বিচারক যখন একটা রায় প্রদান করতে যাবে, তখন সেই ক্ষেত্রে তিনি অনেক কিছু চিন্তা করবে, যে আমি যে রায়টা দিব সেটা কি সংবিধানের পরিপন্থী, অর্থাৎ সংবিধানের সাথে আপনার বাধা বা সংঘর্ষিক হবে কিনা। কারণ সংবিধানে সবসময় আপনার বলা হয়েছে নাগরিক বা জনগণের কি, নাগরিক অথবা জনগণের অধিকারকে কখনো বঞ্চিত করা যাবে না, এবং যে পাপী অর্থাৎ অপরাধী তাকে সঠিক শাস্তি দিতে হবে। কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে এটাও খেয়াল করতে হবে যে সে যাতে কোনোভাবে আপনার অন্যায় সূচক ভাবে
শাস্তি না পায় সেদিকেও খেয়াল করতে হবে। এখন ধরেন চুরি করছেন আপনি, সেক্ষেত্রে আপনাকে 3 বছরের শাস্তি দিলে হয়ে যায়, কিন্তু আপনাকে যদি আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয় তাহলে এটা একটা ইনজাস্টিস হয়ে গেল না? হ্যাঁ, হয়ে গেল কিনা ইনজাস্টিস? আবার ধরেন আপনি খুন করছেন, সেই ক্ষেত্রে আপনার মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন কারাদণ্ড আছে, সেগুলো না দিয়ে যদি আপনাকে 5 বছরের কারাদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটাও তো একটা ইনজাস্টিস হয়ে গেল না? হইল না ইনজাস্টিস? তাহলে এইটাই বলা হয়েছে যে আইন সাধারণত আপনার আইন বিজ্ঞান বলতে আলাদা কিছু না। আইন বিজ্ঞান হচ্ছে আইনের যে বিভিন্ন আইন, এই আইনের আপনার যে অংশগুলা প্রতিচ্ছবি, এই প্রতিচ্ছবিগুলাই হচ্ছে আইন বিজ্ঞানের এক একটা অংশ। এবং বিচারক যখন আইন প্রয়োগ করবেন তখন সেই ক্ষেত্রে তিনি অর্থাৎ রায় প্রদান করবেন, তখন সেই ক্ষেত্রে তিনি এই সব কিছু চিন্তা ভাবনা করে সবকিছু সাহায্য নিয়ে তারপরে সেটা রায় প্রদান করবেন। এবার বুঝতে পারছেন? আছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আইনের বিষয়বস্তু। তার মানে আমরা কি বুঝলাম? আইন হচ্ছে সমাজের শৃঙ্খলা, ন্যায় বিচার এবং নিরাপত্তা রক্ষার জন্য একটা মৌলিক উপাদান। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেসব নিয়ম কানুন বা বিধিনিতা প্রতিষ্ঠিত হয়, এই সব কিছুই আপনার আইন। এবং এগুলো যদি আপনি লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে আপনার কঠিন শাস্তির বিধান আছে। কিন্তু এই আইনগুলো কোথা থেকে আসছে, কিভাবে গঠিত হয়েছে, আইনের উৎস কি, এই সব কিছু যেই শাস্ত্রের মধ্যে উল্লেখিত আছে সেইটাই হচ্ছে আপনার আইন বিজ্ঞান। তাহলে আইন বিজ্ঞান এবং আইনের মধ্যে যে মূল পার্থক্য সেটা হচ্ছে আইন হচ্ছে আপনার এমন একটা বিধি বা নিয়ম নীতি যেটা নাকি আপনাকে মানতে হবে, রাষ্ট্র কর্তৃক আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনাকে মানতে হবে। যদি আপনি লঙ্ঘন করেন তাহলে আপনার শাস্তি হবে। আর আপনার যে আইন বিজ্ঞান হচ্ছে আইনের উৎস, আইনের প্রতিচ্ছবি, এই সবকিছু যেই শাখা মধ্যে শাস্ত্রের মধ্যে উল্লেখ করা আছে সেটা হচ্ছে আপনার আইন বিজ্ঞান। আইন বিজ্ঞানটা সাধারণত বিচারক আপনার রায় প্রদানের সময় সহযোগিতা নিয়ে থাকে। শুধু বিচারক বললে হবে না, এখানে আপনার আইনের শিক্ষার্থী বলেন, আইনের যারা বাহক আছে তারা সবাই, অর্থাৎ লয়ার, আইনজীবী সবাই আপনার তার আইনটাকে বিজ্ঞানটাকে ব্যবহার করে সহায়ক হিসেবে। ঠিক আছে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সহায়ক হিসেবে এটা ব্যবহার করে থাকে। আচ্ছা, এবার আসি আইনের উৎস কি। আইনের উৎসের ধারণাটা মূলত কোত্থেকে আসছে? দেখেন, আইনের উৎস বলতে বোঝায় সেই সকল উপাদান বা ভিত্তিকে যেখানে কোনো আইন সৃষ্টি, বিকাশ বা প্রয়োগ লাভ করে থাকে। এগুলো আইন তৈরির পেছনে কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং বিচারালয় বা প্রশাসনের এক উৎসের উপর এটা বিশেষভাবে প্রয়োগ করে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন সময়, তারপরে হচ্ছে আপনার কালক্রমের প্রেক্ষাপটে, বিভিন্ন কালের প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে এই আইনের উৎস বিভিন্ন ভাবে তৈরি হয়েছে এবং সামনের দিকেও আপনার সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে এই আইনের উৎস সৃষ্টি হবে। অর্থাৎ সোজা কথা, আপনার আইনের উৎস মানেটা কি? আইনের উদ্ভব কখন কখন হয়? যখন যখন নাকি আপনার সমাজের কিছু পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ সামাজিক পরিস্থিতি এবং প্রেক্ষাপটটা উপর ভিত্তি করে নতুন কোনো কিছু উদ্ভাবনার সৃষ্টি হচ্ছে বা
জন্ম হচ্ছে, সম্ভাবনা আসতেছে, সেই ক্ষেত্রে আপনার এই আইনটা তৈরি হয়। তার মানে আইনের উৎস যে একদম শুরু থেকেই তৈরি হইলো, যেমন 1860 সালে দণ্ডবিধি শুরু হয়েছে মানে তখনই আপনার আইন শুরু হয়েছে, এটাই একমাত্র আইনের উৎস, বিষয়টা তা না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যখন যখন আপনার বর্তমান সিচুয়েশনের উপর ভিত্তি করে যখন যখন কোনো আইন তৈরি করার প্রয়োজন হয় তখনই আইনের উৎস সৃষ্টি হয়। এই হচ্ছে মূল কথা। দেখেন, প্রখ্যাত আইনবিদ স্যামন্ড বলেছেন আপনার আইনের উৎস হচ্ছে সেই উৎস বা মাধ্যম যেখান থেকে মানব আচরণের নিয়মাবলী আইনি শক্তি লাভ করে। অর্থাৎ মানব আচরণের যে নিয়মাবলী, অর্থাৎ মানুষকে আমরা এই যে যেমন আমরা বাংলাদেশের নাগরিক, আমরা আমাদের ইচ্ছা মতো যত কিছুই করি না কেন আমরা কিন্তু কি একটা সীমাবদ্ধতা মেনটেন করি সব সময়। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্র আমাকে যেই কাজগুলো করতে নিষেধ করেছে আমি সেই কাজগুলো করি না, এবং আমরা ছোট থেকেই আমাদেরকে ওইভাবে তৈরি করা হয়, শিক্ষা দেওয়া হয় যে এই কাজগুলো করা যাবে না, এটা রাষ্ট্র কর্তৃক তোমার জন্য প্রহিবিটেড। যদি তুমি এই কাজটা করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা কি বুঝলাম, প্রখ্যাত আইনবিদ স্যামন্ড তার ভাষার মাধ্যমে এটাই বুঝাইতে চাইছেন যে এই আইন মূলত আপনার মানব আচরণকে একটা নিয়মাবলীর মধ্যে নিয়ন্ত্রণ করে এবং তার ওই নিয়মাবলীর মাধ্যমে তার আইনি যে শক্তিটা, এই শক্তিটাকে তিনি আরো জোরদার করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। যেমন আমি যদি কারো কাছ থেকে আপনার হ্যারাসমেন্টের শিকার হই, ঠিক আছে, বা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হই, তাহলে সেই ক্ষেত্রে আমি জানি দেশে আইন আছে। ঠিক আছে, আমার সাথে অন্যায় হচ্ছে, তার মানে আইনের মাধ্যমে আমি সেটা কি প্রতিকার পেতে পারি খুব সহজেই। তো এইটাই বুঝাইছে বিশেষ করে যে এটা যেমন আমাদেরকে, আইনটা যেমন আমাদেরকে নিয়মাবলী মানতে সহযোগিতা করে, ঠিক তেমনি ভাবে আমাদের আইনি শক্তিটাকেও যথেষ্ট জোরদার করে, যাতে করে আমরা কি অন্য কারো কাছ থেকে যদি আমরা অন্যায়ের শিকার হই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এর প্রতিবাদ করতেও আমরা পিছপা থাকি না। আচ্ছা, গেল। এই আইনের উৎসকে প্রধানত দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রাথমিক উৎস, একটা হচ্ছে গৌণ উৎস। দেখেন এবার প্রাথমিক উৎস বা গৌণ উৎসটা কি। প্রাথমিক উৎস মানে হচ্ছে প্রাইমারি সোর্স। এই উৎসগুলো সরাসরি আইন গঠনের মাধ্যমেই সমাজে প্রভাব ফেলে। এগুলো বিধি বা সংবিধি অর্থাৎ লেজিসলেশন অর স্ট্যাটিউট ল, যেটা এটা হলো আপনার আইন প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক উৎস। সংসদ বা আইনসভা কর্তৃক গৃহীত এবং অনুমোদিত আইনকে বিধি বলা হয়, যেমন বাংলাদেশের সংবিধান, প্যানাল কোড, 1860, ফৌজদারি কার্যবিধি ইত্যাদি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার জুডিশিয়াল প্রসিডিউর। বিচারালয় প্রদত্ত যে আপনার সিদ্ধান্ত, অর্থাৎ পূর্ববর্তী রায় বা পূর্ববর্তী সিদ্ধান্তের উপর ভিত্তি করে যে নতুন নতুন আইন প্রয়োগ করা হচ্ছে, এইগুলাও আপনার একটা নজির বা বিশ্লেষণ, এবং এটাকে ইংরেজিতে বলা হয় কমন ল। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে প্রথা বা রীতি। দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত কোনো রীতি নীতি যদি সমাজ স্বীকৃতি হয় বা বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হয়, তখন সেই ক্ষেত্রে আপনার ওই আইনটা পরিবর্তন করা কম্পালসরি হয়ে পড়ে। ঠিক আছে, আচ্ছা, এরকম। ধর্মীয় উৎস বা রিলিজিয়ন সোর্স, বিশেষ করে পারিবারিক বা উত্তরাধিকার সংক্রান্ত যে বিষয়গুলো, এই জিনিসগুলো সাধারণত ধর্মীয় উৎস থেকে তৈরি। যেমন এই যে আমাদের মুসলিম আইন বা মুসলিম ল, এই মুসলিম ল বা মুসলিম আইন কি আপনার কাছে মনে হয় কোনো আইনবিদ তৈরি করছে? না, এইটা কিন্তু কোরআন থেকেই নেওয়া হয়েছে। যেমন এই যে ইসলামী শরিয়া মোতাবেক যে আপনার বিবাহ, তারপরে হচ্ছে কাবিনের যে বিষয়টা, তারপরে হচ্ছে আপনার ডিভোর্সের যে তালাকের যে বিষয়টা, হ্যাঁ, এছাড়াও আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফারায়েজি নীতি, মুসলিম আইনের যে ফারায়েজি নীতিটা, অর্থাৎ আপনার মনে করেন যে ওই সম্পত্তি বন্টনের যে নীতিটা, এই নীতিটা আপনার কিন্তু কি কোরআন থেকে আপনার এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এইখান থেকেই আপনার আস্তে আস্তে মডিফাই করে বর্তমান সমাজের সাথে যাতে এটা মিল খায় বা খাপ খায়, এইটার জন্য আপনার মুসলিম আইন বলে আলাদা একটা আইন তৈরি করা হয়েছে। তো এই জিনিসটাই বলা হয়েছে যে পারিবারিক বা উত্তরাধিকার সংক্রান্ত যে আইনগুলো, এগুলো ধর্মীয় উৎস থেকে আসছে। ঠিক আছে, এগুলা কিন্তু আলাদা কোনো কিছু থেকে আসে নাই, ধর্মীয় উৎস থেকে আসছে। যেমন এই যে মুসলমানদের জন্য কোরআন বা হাদিস, হিন্দুদের জন্য বেদ, স্মৃতি, এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে কি গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স। এই উৎসগুলোকে সরাসরি আইন তৈরি না করলেও আইন প্রয়োগ বা ব্যাখ্যার ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা পালন করে। কিরকম দেখেন, পণ্ডিতগণের মতামত,
বিখ্যাত আইনবিদ বা পণ্ডিতগণ তাদের যে বই পুস্তক লিখে গেছেন এবং তারা যে মতামতটা দিয়ে গেছেন এবং মতামতের পিছনে তাদের যে ব্যাখ্যাটা আইনি ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হিসেবে এটা বিশেষভাবে ব্যবহার করা হয়। যেমন এই যে প্যানেল কোডটা আপনার যখন গঠন করা হয়, আপনার এই প্যানেল কোডটা 4 জন ব্যক্তি দ্বারা একটা আইন কমিশন গঠনের মাধ্যমে করা হয় এবং এখানকার যে আপনার 4 জন ব্যক্তি ছিলেন, হ্যাঁ, তার মধ্যে যিনি চেয়ারম্যান ছিলেন তারা 4 জনে মিলে এই আইনটাকে তৈরি করছেন। ঠিক আছে, এই আইনের মাধ্যমে আমরা বিভিন্ন অপরাধ সম্পর্কে জানতে পারি, অপরাধের প্রকৃতি সম্পর্কে জানতে পারি এবং কি জানতে পারি, অপরাধ করলে কোন অপরাধ করলে কোন শাস্তিটা। এগুলা কি তারা একদিনেই তৈরি করছে বা একদিনেই লিখে ফেলছে? না, তারা কিন্তু অনেক গবেষণা করে, চিন্তা ভাবনা করে, অনেক মানে সমসাময়িক বিষয়ের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে, বিভিন্ন বই পুস্তকের সহযোগিতা নিয়ে তারপরে কিন্তু তারা এই আইনটা তৈরি করছে। সো এইটাই বলা হয়েছে যে বিভিন্ন এবং তারা যে আইনটা তৈরি করে গেছিল, এই আইনটাই এখন আমরা ফলো করি। শুধুমাত্র যেই জায়গায় পরিবর্তন করা প্রয়োজন সেই জায়গায় হয়তো আমরা পরিবর্তন করি, ঠিক আছে, কিন্তু মোস্ট প্রবাবলি দেখবেন আমরা তাদের লেখা যে আইন সেটাই আমরা ফলো করতেছি। তাহলে এইটাই বলা হয়েছে যে প্রখ্যাত আইনবিদ বা পণ্ডিতগণ তাদের যে বই লিখে গেছিলেন এবং মতামত গুলা দিয়ে গেছিলেন, অর্থাৎ তাদের মতামতের উপর ভিত্তি করে যে শাস্তি গুলো এখন বর্তমানে দেওয়া হয় সেইগুলাও আপনার এই আইনের আপনার একটা বিশেষ উৎস হিসেবে ধরে নেওয়া হয়, অর্থাৎ গৌণ উৎস হিসেবে এটাকে ধরা হচ্ছে। আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা অর্থাৎ ইন্টারন্যাশনাল ল। আচ্ছা, দেখেন, রাষ্ট্রগুলো পারস্পরিক সম্পর্ক অর্থাৎ এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা চুক্তি আইন, এই জিনিসগুলো আপনার কি গৌণ যে আপনার চুক্তি বা গৌণ চুক্তির যে বিষয়বস্তু এগুলোর উপর নির্ভর করে নেওয়া হয়ে থাকে। আইন বিচারালয়ে যে সকল রায় দেওয়া হয় সেই সকল সিদ্ধান্ত লিপিবদ্ধ করা হয়। এগুলো কোথায় লিপিবদ্ধ করা হয় বলেন তো? ডিএলআর আছে না, এই ডিএলআর এর মধ্যে এগুলো লিপিবদ্ধ করা হয়, যেগুলো নাকি পরবর্তীতে আইনের উদাহরণ হিসেবে বা সহায়ক ভূমিকা হিসেবে পালন করে থাকে। তার মানে আমরা কি বুঝলাম? আইনের উৎস হলো এমন ভিত্তি, অর্থাৎ সেই ভিত্তিটা যেই ভিত্তিটা নাকি একটি রাষ্ট্রে পরিচালিত আইন সৃষ্টি বা পরিচালিত হওয়ার মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করে। সমাজের প্রয়োজন বলেন, ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নিয়মিতভাবে এই আইন যখন যখন প্রয়োজন পরিবর্তন করা হবে, সংযোজন করা হবে, সংশোধন করা হবে, সবকিছুই করা হবে এবং এর পিছনে আপনার প্রধান ভূমিকা পালন করে হচ্ছে আইনের উৎসগুলো। ঠিক আছে, অর্থাৎ আপনি যে একটা আইন সংশোধন করবেন, নতুন করে যুক্ত করবেন, এই সবকিছু পিছনে আপনার কি বিশেষ ভূমিকা পালন করে আইনের যে উৎসগুলো সেগুলো, অর্থাৎ গৌণ উৎস আর হচ্ছে প্রাথমিক উৎস। ঠিক আছে, এবং এই আইনের উৎসের মাধ্যমে যে আইনটা গঠন করা হয়, এর মাধ্যমে আপনার একটা রাষ্ট্রে কি স্বনির্ভরশীলতা, তারপরে হচ্ছে ন্যায় বিচার, রাষ্ট্র গঠনের যে ন্যায় বিচার সঠিকভাবে আপনার সেটাকে নিয়ম নীতির মাধ্যমে চালায় নেওয়া, হ্যাঁ, নাগরিকদেরকে সহযোগিতা করা, অর্থাৎ নাগরিকদের অধিকারটাকে প্রতিষ্ঠা করা এবং নাগরিক হিসেবে যে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব করতে পারছে এই জিনিসটা বোঝানো বা এই জিনিসটা সম্পর্কে বিশেষ জ্ঞান দেয়া, এই ক্ষেত্রে আপনার বিশেষ ভূমিকা পালন করে থাকে। ক্লিয়ার? জি ক্লিয়ার কিনা? জি জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। ইনশাআল্লাহ আগামী যে সপ্তাহ সেই সপ্তাহে আমরা নতুন বাকিটুকু করব। অর্থাৎ কাস্টম বা স্ট্যাটিউট যে লটা, বিধিবদ্ধ আইন এবং আপনার যে কাস্টমস অর্থাৎ প্রথাগত আইন, এই দুই আইনের যে পার্থক্য, সংজ্ঞাগত পার্থক্য এবং মিল, এই দুটা বিষয় নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে আমরা কি আলোচনা করলাম? আইন কি, আইন বিজ্ঞান কি, আইনের উৎসটা কোত্থেকে আসছে, আইন বিজ্ঞানের উৎস কোত্থেকে আসছে, আইন সম্পর্কে আইনবিদরা কি বলেছেন, আইন বিজ্ঞান সম্পর্কে কি বলেছেন, এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। নেক্সট সেশনে আমরা আলোচনা করব হচ্ছে আপনার প্রথাগত আইন এবং বিধিবদ্ধ আইনের মধ্যে পার্থক্য সম্পর্কে। ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ম্যাম, আসসালামু আলাইকুম।